আদালতের রায় প্রত্যাখ্যান করে আরো 15% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, বিচারকদের মূর্খ বলে সমালোচনা। রমজানে ও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, নিহত 2। যুদ্ধবিরতির পর হামলায় এ পর্যন্ত 614 জনের মৃত্যু। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও সমস্যা নেই, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূত হাকাবির। এই সীমানা বাইবেলে নির্ধারিত। অ্যাপস্টিন কেলেঙ্কারিতে রাজ সিংহাসনের উত্তরাধিকার হারাচ্ছে ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। আইন পাশ হলে আর কখনোই রাজা নয়। এবং ভারতে বড় হামলার পরিকল্পনা, বাংলাদেশি সহ গ্রেপ্তার 8। আটকদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগসূত্রের অভিযোগ। দর্শক, বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শুল্ক বাতিল করার রায়কে অমান্য করে বিশ্বব্যাপী 10% শুল্ক থেকে আরও বাড়িয়ে 15% করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার বাণিজ্য নীতি প্রত্যাখ্যানকারী বিচারকদের মূর্খ বলেও সমালোচনা করেন তিনি। এদিকে সুপ্রিম কোর্টের শুল্ক বাতিল করার রায়ের আগে আদায় হওয়া $133 বিলিয়ন কি হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিস্তারিত আব্দুল মালিকের প্রতিবেদনে। গত 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ককে অবৈধ ঘোষণা করে একটি ঐতিহাসিক রায় দেয়। সুপ্রিম কোর্টের রায়ের পরই শনিবার প্রথমে বিশ্বব্যাপী আরও 10% শুল্ক আরোপের ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্প। এই ঘটনার কয়েক ঘন্টা যেতে না যেতেই সেই শুল্ক বাড়ানোর ঘোষণা করেন তিনি। এবারে যা দাঁড়ায় 15%। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই 15% শুল্ক আগামী 150 দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছে এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে। অর্থাৎ পার্লামেন্টে কংগ্রেস সদস্যদের ভোটে এই আইন স্থায়ী করতে পারবেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরই যুক্তরাষ্ট্রে সারা বিশ্ব থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেন। বাংলাদেশের ক্ষেত্রে যা বর্তমানে রয়েছে 19%। দেশটির সুপ্রিম কোর্টে শুল্ক সংক্রান্ত রায় বাতিলের পর বাংলাদেশ সহ বিশ্বের 157টি দেশের উপর বসানো সম্পূরক শুল্কগুলো আইনি অনিশ্চয়তার মুখে পড়েছে। তবে এরই মধ্যে আমদানি কর হিসেবে যুক্তরাষ্ট্র সরকার আদায় করেছে $133 বিলিয়ন। সুপ্রিম কোর্টের রায়ের পরও এই অর্থ ফেরতের সম্ভাবনা ক্ষীণ, কেননা প্রশাসন বা সুপ্রিম কোর্ট কেউই বলেনি প্রক্রিয়াটি কিভাবে চলবে। এদিকে প্রতিষ্ঠানগুলো শুল্কের অর্থ ফেরত পেলেও এতদিন বেশি খরচ করা ভোক্তাদের কাছে তা পৌঁছানোর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। আব্দুল মালেক, আরটিভি। রমজানের মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। শনিবার তৃতীয় রমজানেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এবং দক্ষিণ গাজার কিজান আন নাজ্জার এলাকায় এই হামলা সংঘটিত হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজার এক যোদ্ধা সীমান্ত রেখা অতিক্রম করে তাদের এক সেনাকে হত্যা করে। এরপর তারা হামলা চালায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম বৈঠকের মাত্র 2 দিন পরই এমন হামলা চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় কমপক্ষে 614 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও দাঁড়িয়েছে 1640 জনে। মুসলমানদের জন্য সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির মাস রমজান। কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার হাজারো পরিবারের জন্য পবিত্র এই মাসটি হয়ে উঠেছে জীবনযুদ্ধে টিকে থাকার কঠিন এক বাস্তবতায়। ধ্বংসস্তূপ, বিশুদ্ধ পানি সংকট আর অনিশ্চয়তার মধ্যেও সন্তানদের মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাজার এক মা। বাস্তুচ্যুত ফিলিস্তিনি সানা আহমেদ হুসাইন আল মাহবু নামের সংগ্রামী সেই নারী গল্পই জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রমজানকে ঘিরে যুদ্ধবিধ্বস্ত গাজায় নিজের পরিবার নিয়ে লড়াই করছেন সানা আহমেদ হুসাইন আল মাহবু নামের বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি নারী। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপে রমজানের আনন্দ খুঁজে নেয়া। কিন্তু গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় সে আনন্দ এখন সংগ্রামের আরেক নাম। মাহবুর স্বামী ইসরায়েলি কারাগারে বেশ কিছুদিন বন্দী অবস্থায় ছিলেন। এখন লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। 5 সন্তানকে নিয়ে তাঁবুতেই কাটছে সানার কষ্টের জীবন। পরিস্থিতি যেমনই হোক, আমি পবিত্র রমজান মাসকে ভালোবাসি। তাই যেখানে থাকছি সেখানে রমজানের পরিবেশ তৈরি করে নিচ্ছি, কারণ সন্তানদের মুখে হাসি ফোটাতে আমি বদ্ধপরিকর। নেই গ্যাস, নেই ঘর, নেই নিরাপদ পানি। ঠান্ডা আবহাওয়ায় পানি ফোটানো থেকে রান্না করা, গৃহস্থালির কাজের বেশিরভাগই আগুনের উপর নির্ভর করতে হয়। পরিবারের কাজ করতে গিয়ে সে আগুনেই হাত পুড়িয়েছেন বেশ কয়েকবার।
হার্টের অস্ত্রোপচার হওয়া অসুস্থ ছেলে আহমাদের যত্ন নিতে হচ্ছে তাকে। হাড় কাঁপানো ঠান্ডায় 5 দিন পর পর একবার করে লবণাক্ত পানি পায় পরিবারটি, যা দিয়ে চলে সেহরি, ইফতার আর অসুস্থ স্বামীর চিকিৎসা সেবা। পরিবারকে সামাল দিতে গিয়ে এখন যেন ক্লান্তি জেঁকে বসেছে ফিলিস্তিনি এ সংগ্রামী নারীর শরীরে। প্রায় 5 দিন পর পর একবার লবণাক্ত পানি আসে। সন্তানদের জন্য সেহরি ও ইফতারের খাবার তৈরির জন্য পানি প্রয়োজন। পরিবারে একজন ক্যান্সার রোগীও আছে, তাই আমাদের অনেক পানি দরকার, কিন্তু শহরে পর্যাপ্ত পানি নেই। যখন হাড় কাঁপানো ঠান্ডায় সেহরির জন্য ঘুম থেকে উঠি, তখন আগুন জ্বালিয়ে রান্না করতে হয়, এরপর বাসন ধুই, তারপর আমার সন্তানদের জাগাই। বড় সন্তানের বয়স 12 বছর। তীব্র ঠান্ডার মধ্যে তাদের উঠাই, তারা সেহরি খেতে বসে। এটা কি অন্যায় নয়? কষ্ট ছাড়া আমাদের জীবনে যেন আর কিছুই নেই। ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনি এ মায়ের চেষ্টা যেন গাজায় রমজানের শেষ আলোটুকু বাঁচিয়ে রেখেছে। যুদ্ধের অন্ধকারে এ যেন আশার ছোট্ট এক প্রদীপ। ইমতিয়াজ আহমেদ, RTV। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করলেও কোনো সমস্যা নেই, এমন বিতর্ক মন্তব্য করেছেন ইসরায়েলি নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের বিস্তৃত এলাকা দখল করে নেয় তাহলে ভালো হবে। বিষয়টি বাইবেলে উল্লেখ আছে দাবি করে তিনি বলেন, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখলের অধিকার রাখে। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারটি শুক্রবার প্রচারিত হয়, যেখানে হাকাবির কাছে ইসরায়েলের ভৌগোলিক সীমানা সম্পর্কে জানতে চাওয়া হলে হাকাবি দাবি করেন, বাইবেলে প্রতিশ্রুত ভূমির কথা বলা আছে, আর প্রতিশ্রুত ভূমি বলতে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত প্রায় সমগ্র এলাকাকে নির্দেশ করে। এদিকে হাকাবির মতের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একমত কিনা জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারিতে এবার রাজসিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু। বিবিসির খবরে বলা হয়, অ্যান্ড্রুর ব্যাপারে পুলিশি তদন্ত শেষ হলে নতুন আইন আনার বিষয় বিবেচনা করবে ব্রিটিশ সরকার। আইন পাশ হলে আর কখনোই রাজা হতে পারবেন না অ্যান্ড্রু। আইন কার্যকর হলে স্থায়ীভাবে সিংহাসনের বাইরে চলে যাবেন তিনি। এর আগেই গত অক্টোবর জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে প্রিন্স সহ একাধিক উপাধি হারান অ্যান্ড্রু। বর্তমানে রাজার 8ম উত্তরাধিকারী হিসেবে আছেন অ্যান্ড্রু। ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশীয় রয়েছেন বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মধ্যে 6 জনকে তামিলনাড়ু ত্রিপুর জেলার একটি পোশাক কারখানা থেকে এবং অন্য 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তকর্মীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারদের সঙ্গে পাকিস্তানের ISI এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। তবে বাংলাদেশি ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। সম্প্রতি পাকিস্তানে কয়েকটি আত্মঘাতী হামলার পর এবার আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় এখন পর্যন্ত 17 জন নিহত হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তানি সামরিক বাহিনী জানায়, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। রোববার ভোরের এই হামলায় আফগানিস্তানের অন্তত 2টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান TTP বা তাদের সহযোগীদের বলে দাবি পাকিস্তানের। এর আগে গত কয়েকদিনে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য সহ অনেক সাধারণ জনগণও নিহত হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিবসটিকে স্মরণ করা হলেও অনুষ্ঠান ঘিরে উঠে কিছু প্রশ্ন ও সমালোচনা। স্বজনপ্রীতি এবং কমিউনিটি নেতাদের উপেক্ষার অভিযোগে নতুন করে বিতর্কে জড়িয়েছে হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি SA সৌরভের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না হাইকমিশনের। প্রতিটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্বজনপ্রীতির অভিযোগ উঠে হাইকমিশনের বিরুদ্ধে।
কোনো রকম নিবন্ধন আবেদন ছাড়াই পছন্দের ব্যক্তিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ক্রেস্ট ও সম্মাননা দেওয়ার বিতর্ক শেষ না হতেই চলতি মাসের 21 ফেব্রুয়ারি আবারও সমালোচনার জন্ম দেয় হাই কমিশন। এদিন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে 2 পর্বের কর্মসূচি গ্রহণ করে হাই কমিশন। প্রথম পর্বে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এ পর্বেই বিপত্তি ঘটে। এ সময় বিভিন্ন পেশাজীবী, শিক্ষক, ছাত্র, ব্যাংক কর্মকর্তা সহ মিশনের পছন্দের ব্যক্তিরা নিজের অনুভূতি প্রকাশের সুযোগ পেলেও উপেক্ষিত থাকেন কমিউনিটি নেতৃবৃন্দ। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ভাষা আন্দোলনে সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদেরও অবদান রয়েছে। সেখানে অন্যান্যরা কথা বলার সুযোগ পেলেও সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা অবহেলিত কেন? হাই কমিশনার কার এজেন্ডা বাস্তবায়নে কমিউনিটি নেতৃবৃন্দকে উপেক্ষা করছেন? এসব প্রশ্ন ছুড়ে দেন তারা। শুধু নির্দিষ্ট সংখ্যক কিছু ছাত্র, বিভিন্ন শিক্ষক, ব্যবসায়ী তাদেরকে দাওয়াত করা হয়েছে, যারা সাধারণ প্রবাসী আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। আমরা যখন এমবাসিতে গেলাম সেখানে দেখলাম ধর্ম নির্বিশেষে অন্যান্য যারা পেশাজীবী সবাইকে কিছু বলার জন্য সুযোগ দেওয়া হলো। সেখানে আমাদের দলীয়ভাবে কোনো দলকেই দেওয়া হলো না। এটা আমাদের কাছে খুবই বৈষম্য আচরণমূলক এবং হতাশাগ্রস্ত করেছে। আলোচনা সভায় হাইকমিশনের লোকজন এবং তাদের পার্সোনাল লোকজন বক্তব্য দেওয়ার সুযোগ পায়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ পায় না, যা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা বলে আমি মনে করি। এই ব্যাপারে হাইকমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলে ওনারা বলে এটা নাকি একক হাইকমিশনারের সিদ্ধান্ত। এদিকে হাইকমিশনের কর্মকর্তাগণ দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পৃথক বাণী পাঠ করে। এ সময় 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া স্থানীয় শিল্পীরা ভাষা আন্দোলন ভিত্তিক গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।